শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ আজেধমানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যাতে অয়নায়। ভক্তি দিয়ে শক্তির আরাধনা এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো, এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার খুঁজে নিয়েছেন সোহিনী নামক ধ্রুবতারাটিকে। জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। असतो मा सद्गमय तमस मा ज्योतिर्गमय। নমস্কার, আমি রূপালী। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান যাকে নিয়ে আমরা এগিয়ে চলি তার সম্বন্ধে আমি ঠিক বুঝতে পারি না, মানে আমি আমার ক্ষুদ্র ভাষায় তাকে পরিমাপ করতে পারি না, কারণ তার বিশাল কর্মকাণ্ডের সামান্য কিছু ঝলক আপনারা দেখেই বুঝতে পারেন এবং আপনারা ইতিমধ্যে জানেনই। দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন এবং ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি। কিন্তু আজ এই অনুষ্ঠানে আমি আর সোহিনীদি ছাড়া আরও একজন সম্মানীয় অতিথি রয়েছেন। তিনি পেশায় সঙ্গীত শিক্ষিকা, এসেছেন গার্ডেন রিচ থেকে। আমাদের আজকের অতিথি আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন শুভশ্রী পাঠক। নমস্কার শুভশ্রী, অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। নমস্কার। আমি শুভশ্রী, আমি জানি না আপনাকে হয়তো এটা অনেকে বলেছে, ওকে দেখে না আমি পুরো চমকে উঠেছি। আমার খুব কাছের একজন বান্ধবী, সবাই চেনেন, সৌমিলির মতন দেখতে আপনাকে, সৌমিলি বিশ্বাস। মানে আপনাকে দেখেই আমার সৌমিলির কথা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। উনি গানের মানে একজন শিক্ষিকা, তো গুণে উনি সরস্বতী এবং রূপে লক্ষ্মী। প্রচন্ড শান্ত, তাই তো? এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমার অনেক দিন আগে থেকেই আসার ইচ্ছে ছিল সোহিনী দিদির কাছে। তো অনেক বছর আগে আমি গিয়েছিলাম সোহিনীদির কাছে। আমার বাবার কিছু হেলথ ইস্যু ছিল। আচ্ছা। তো তারপর থেকে বাবা এখন অনেকটা সুস্থ আছেন। তো আমি অনেকটাই হ্যাপি যে আমি এখানে এসেছি সোহিনীদির সাথে। আমার মনে পড়েছে যে আমি তুমিই বললাম, হ্যাঁ, অনেক ছোট, শুনে খুব ভাল লাগলো যে উনি ভালো আছেন শুভশ্রী। খুব খুশি হলাম, ওনার দীর্ঘায়ু জীবন কামনা করি। যাই হোক, আর তোমার গানের কিরকম চলছে এখন? তুমি তখনও বলেছিলে যে তুমি মানে গানের ইয়ে নিয়ে আছো, তো এখন তোমার প্রফেশনে এখন কিরকম চলছে, কেমন আছো তোমরা সবাই, সেটা যদি। এখন এমনি খুবই ভালো আছে, কিন্তু এখন কিছু
কিছু দিন একটু আমার গানটা একটু বন্ধ ছিল। আচ্ছা, তো মানে সেটা ডিউ টু এনি রিজন? সেটা মানে একটু ফ্যামিলি প্রবলেমস ছিল, তার জন্য আমার গানটা কিছুদিন বন্ধ ছিল। তো এখন আর একবার শুরু করতে চাইছি, তো আপনি যদি একটু গাইড করেন তাহলে আমি আবার শুরু করতে পারি। আমি তাহলে একটা প্রশ্ন করবো শুভশ্রী আপনার হয়ে, এই যে একটা ফেজে ও গান করতে চাইছে, গান করছে, একটা ফেজে বন্ধ হলো, আবার ফিরে আসছে, এটারও পেছনেও কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কারণ থাকে? তো দেখো, মানে কি হয়, যখন একটা জিনিস চলতে চলতে আটকে যায়, যখন কোনো একটা মানুষের লাইফে ডিস্ট্রাকশন আসে, তখন জানবে যে কোনো একটা খারাপ গ্রহের দশা ঢুকেছে বা কোনো একটা খারাপ গ্রহের অন্তর্দশা ঢুকেছে। তখন সেই পিরিয়ডটা কিন্তু মানুষ সেই কাজটা করতে পারে না, সেখান থেকে তার বিরতি হয়ে যায়। তারপরে আবার হয়তো কোনো একটা শুভ গ্রহ ঢুকলো, তখন তার মধ্যে আবার সেই ইচ্ছাটা জাগছে বা আবার ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার তার যোগটা শুরু হচ্ছে। তো ডেফিনেটলি শুভশ্রীর এরকম একটা কোনো গ্রহ পিরিয়ড গেছে যে সময়টা ওকে ফ্যামিলি ডিস্টার্ব ফেস করতে হয়েছে। এখন হয়তো কোনো আবার গ্রহ ওর জন্মছকে প্রবেশ করেছে, সেটা ট্রানজিটও হতে পারে বা সেটা মহাদশা অন্তর্দশাতেও হতে পারে, যার জন্য ওর মধ্যে আবার ও যে একজন খুব ভালো গানের শিক্ষিকা, কারণ ও যখন আমার ওখানে এসেছিল আমার মনে আছে ও কিন্তু খুব সুন্দর গান করতো এবং ও মানে বলেও ছিল অনেক কিছু। যাই হোক, তো ওর লাইফের একটা ভালো স্টেজ আবার শুরু হয়েছে, একটা ভালো ফেজ শুরু হচ্ছে, যার জন্য ওর মধ্যে আবার সেই ইচ্ছাটা কিন্তু জাগছে। এবং একটা জিনিস বলি, ওর মধ্যে কিন্তু সেই প্রতিভাটা রয়েছে, কারণ আমরা যে শুধুমাত্র জন্মছক দেখে বিচার করি তা না, যেহেতু একটা যোগ সাধনা মধ্যে কন্টিনিউয়াসলি থাকি, সেই কারণে একটা মানুষ যখন আমার কাছে এসে বসছে বা আমরা যারা রয়েছি যোগ সাধনা করছি, যোগ শক্তি নিয়ে সাধিকা বা সাধক যারা রয়েছেন, তারা যখন তার সামনে একটা মানুষ এসে বসে, তখন কিন্তু আমরা দেখে বুঝতে পারি তার কপাল, তার চোখ মুখ, তার ফেস মুভমেন্ট, যে এর মধ্যে কতটা সেই জায়গাটায় পৌঁছানোর কতটা শক্তি আছে বা এর মধ্যে কতটা মানে সেই কোয়ালিটি আছে বা ক্যাপাবিলিটিস আছে বা কতটা যোগ আছে যে সেই জায়গায় পৌঁছাতে পারবে। আমি কিন্তু বলবো শুভশ্রীর মধ্যে সেই কোয়ালিটিটা আছে। ও কিন্তু একটা শান্ত মেয়ে এবং ওর মধ্যে কিন্তু ডেডিকেশন আছে, কিন্তু কখনো কখনো ওর মাইন্ড কিন্তু একটু ডিস্ট্র্যাক্টেড হচ্ছে এবং ভেরি রিসেন্ট ফেসে আমার মনে হয় তুমি একটু কনসেন্ট্রেশনও লুজ করছো। মানে তোমার মধ্যে চিন্তা ভাবনাগুলো আসছে, সবকিছু করার চিন্তা ভাবনা আসছে, কিন্তু কোথাও কনসিস্টেন্সির অভাব এবং কোথাও কিন্তু তুমি চাপা টেনশনে আছো। মানে তুমি হয়তো সেই প্রবলেমটা থেকে বেরিয়ে এসছো, যাই প্রবলেম থাক, কিন্তু তবুও তোমার মধ্যে একটা টেনশন কিন্তু চলছে শুভশ্রী, এখনো কন্টিনিউয়াসলি টিল তোমার মধ্যে, কিন্তু সেটার থেকে তোমাকে বেরোতে হবে। এবং সেটার জন্য আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বলবো যে তুমি সবসময় জানবে যে ভগবান তোমাকে একটা জীবন দিয়েছেন এবং সেই জীবনে তোমাকে উনি সমস্ত কিছু সুস্থতা দিয়েছেন, মানে হাত পা সবকিছু স্বাভাবিক। সুতরাং সেটাকে ইউটিলাইজ করো এবং গান আমার মনে হয় স্বয়ং ঈশ্বরের দান, সবকিছু ঈশ্বরের দান। স্বয়ং মা সরস্বতী আমাদের কণ্ঠে সেই মধুরতা ঢেলে দেন, আমাদের মধ্যে সেই কোয়ালিটিটা কিন্তু আমরা মা সরস্বতীর থেকে পাই। তোমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে, তুমি চেষ্টা করো, তুমি কিন্তু আবার তোমার সেই পুরনো স্টেজে ফিরতে পারবে, পুরনো ফর্মে ফিরতে পারবে। আমি তো শুরু থেকে ওর হয়ে প্রশ্ন তো করে দিলাম, কিন্তু শুভশ্রী আপনার কি কোনো প্রশ্ন আছে দিদিকে? মানে এখানে এসেছেন যে নিশ্চয়ই কিছু না কিছু তো জিজ্ঞাসা করার থাকেই না, যেটা এই প্ল্যাটফর্মে আলোচনা করা যায়। ও সোহিনীদিকে এটাই জিজ্ঞেস করব যে আমি অনেক রকমভাবে শুনেছি, অনেক একটু ইন্টারেস্ট আছে আমার, তো সেখান থেকে আমি দেখেছি অনেক জায়গায় মোবাইলে, তো রাজযোগ থাকে, কিছু বিষ যোগ থাকে, তো ওটা কিভাবে, ওটা কি প্রতিকার কিছু থাকে বা এটা কিভাবে হয়? কারো দেখো, তোমার কথা একটা জিনিস আমি বলি শুভশ্রী, বহু মানুষের প্রশ্ন থাকে যে যোগ যোগ মানে তো সবসময় আমরা জানি শুভ হয়, আমি যেটা করেছিলাম বিষ তাহলে কি করে যোগ হয়, বিষ কেন দোষ হচ্ছে, এটা তুমিও একবার আমাকে প্রশ্ন করেছিলে। দেখো, খারাপ যোগও হয়, ভালো যোগও হয়, সব সময় সবকিছুরই একটা খারাপ দিক থাকে, একটা ভালো দিক থাকে। বিষ যোগও যেমন হয়, আবার রাজযোগও হয়। রাজযোগ মানে জীবনের সমস্ত কিছু প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, একটা ভালো বিবাহ প্রাপ্তি, একটা ভালো বংশ প্রাপ্তি, একটা ভালো জায়গায় জন্ম প্রাপ্তি এবং রেপুটেশন, ডিগনিটি, রেসপেক্ট, নেম ফেম প্রাপ্তি। এটা হচ্ছে রাজযোগ।
মানে একটা রাজা যেভাবে জীবন কাটায়, দেখো এটা তো 5000 বছর আগের পুরনো সাবজেক্ট, তখন থেকে আজকে তো রাজপ্রথা নেই, তাই না? আজকে কিন্তু সেই রাজকীয় প্রথা নেই, কিন্তু রাজ্যটা তখনকার দিনের রাজার প্রথা ছিল। তখনকার দিনের যে মুনি ঋষিরা ছিলেন তারা কিন্তু এই সাবজেক্টটাকে প্রচুর, অ্যাকচুয়ালি দেখো জ্যোতিষশাস্ত্র তো এসছে মেসোপটেমিয়া থেকে। প্রথম মেসোপটেমিয়া জ্যোতিষশাস্ত্র সৃষ্টি দেশ কিন্তু ভারতবর্ষ নয়। হ্যাঁ একদম, এটা কিন্তু মেসোপটেমিয়া ফার্স্ট ক্রিয়েট হয়, একদম। মানে জ্যোতিষের যে ক্রিয়েটার সেই কান্ট্রি হচ্ছে মেসোপটেমিয়া। কিন্তু তারপরে ভারতবর্ষের বিভিন্ন মুনি ঋষিরা এই সাবজেক্টটা নিয়ে বহু চর্চা করেছেন, বহু চর্চা করে একটা আলাদা মাত্রা দিয়েছে, যেটা সারা পৃথিবীতে, আমি তো বিভিন্ন কনফারেন্সে যাই, বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলি, ইভেন আমাদের জ্যোতিষ শাস্ত্রেরও বিভিন্ন মানুষদের সঙ্গে আমাদের কথাবার্তা হয় যারা জ্যোতিষী, তারা বলছে যে যেটা আমি দেখেছি বিভিন্ন কনফারেন্সে গিয়ে, ওয়ার্ল্ডের অনেক কনফারেন্স অ্যাটেন্ড করে, যে সেখানকার যারা অ্যাস্ট্রোলজার্স তারা কিন্তু জাস্ট বেস অন প্ল্যানেট অ্যান্ড বেস অন নিউমেরোলজি, কিন্তু কেউ কিন্তু এত ডিপলি এই যে যোগ, এই যে রাজযোগ, কিছু কিছু যোগ সেটা কিন্তু তারা জানে না। তারা শুধু স্টার পজিশন দেখে, প্ল্যানেট পজিশন দেখে, তারা পুরোটাই তো সানসাইনের উপর করে। হ্যাঁ পুরোটাই সানসাইন, আমরা কিন্তু মুন সাইন, তার সঙ্গে হচ্ছে প্রত্যেকটা স্টার, প্রত্যেকটা আমাদের যেমন D2 চার্ট, D60 চার্ট, D9 চার্ট, সব এত বিস্তারিত একমাত্র ভারতবর্ষে আছে, যার জন্য ভারতবর্ষে ফলিত জ্যোতিষ। এবং এই জ্যোতিষ শাস্ত্রটাকে কিন্তু অনেক দূর এগিয়েও নিয়ে যাওয়া হয়েছে, এবং এই জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে একটা মানুষকে অবগতও করা হয়। এবার যেটা ওর প্রশ্ন, যে রাজযোগ থাকা মানে, তোমার জন্মছকে রাজযোগ থাকা মানে জীবনের কোনো একটা সময় তুমি কিন্তু ভালো থাকবে, ওয়েল এস্টাবলিশ থাকবে, অর্থনৈতিক অসুবিধা থাকবে না, মানসিক শান্তি, কর্ম, অর্থ, সম্মান সবকিছু পাবে। আর তুমি যেটা বলছো বীজযোগ, বীজযোগ রবি শনি বীজযোগ, চন্দ্র শনি বীজযোগ, এবার এই বীজটাও যোগ, কিন্তু সেটা খারাপ যোগ। আমরা বলি না ওর নিশ্চয়ই কোনো খারাপ যোগে জন্ম হয়েছিল, কোনো খারাপ, যেমন একটা দেখো কারো গণ্ডমূল যোগে জন্ম হচ্ছে, গণ্ডমূল যোগে জন্মালে কিন্তু জন্মানোর 45 দিনের মধ্যে নয় তার শিশুর কোনো ক্ষতি, অথবা শিশুর পরিবারের কারোর ক্ষতি, সেটা উইদিন 45 ডেজ হতে পারে, আবার উইদিন 7। গণ্ডমূল যোগ মানে কম্বিনেশনটা কি হবে? যে কেতুর নক্ষত্র জন্ম, আচ্ছা আচ্ছা, কেউ হয়তো মঘা নক্ষত্র জন্মালেও, কেউ মূলা নক্ষত্র জন্মেছে, ঠিক আছে, তখন এই সমস্যাটা কিন্তু আসে। যদি কেতুর নক্ষত্রে, বা কারোর জন্ম হয়েছে মঘা নক্ষত্রে, কারোর হয়তো জন্ম হয়েছে মূলা নক্ষত্রে, তখন এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হয়, তখন এই গণ্ডমূল দোষটা আসে। তো সেটা কিন্তু যোগ, একটা খারাপ যোগে জন্মানো, আবার একটা ভালো যোগে জন্মানো। তো বীজ যোগটা থাকলে মানুষের জীবনের কি হয়, চন্দ্র শনি বীজ যোগ তুমি জানোই, মানুষের মধ্যে খুব প্রচন্ডভাবে ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দেয়, ডিপ্রেশন বাড়িয়ে দেয়, প্রত্যেকটা জিনিসকে সে নেগেটিভ জিনিস দেখে, কোনো একটা ভালোকেও সে নেগেটিভ ভাবে দেখছে, তার লাইফে নেগেটিভ থটসের মেজরিটিটা বেশি। রবি এবং শনি বীজযোগ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে সেই জাতক জাতিকার পিতার সঙ্গে সমস্যা হয়, কারণ রবি রিপ্রেজেন্ট করছে কিন্তু ফাদার, পিতাকে, তার কিন্তু পিতার সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, কোনো না কোনো সময় গিয়ে পিতার সঙ্গে তার যে ইউনিয়ন, তার যে মেন্টালি বন্ডিং, সেটা কিন্তু ডাউন হয়ে যায়। ওটাই মানে এটাও যোগ, কিন্তু খারাপ যোগ, আর রাজযোগটাও যোগ, কিন্তু সেটা ভালো যোগ। এটা কি তাহলে হরোস্কোপ দেখেই জানতে পারা যাবে? কিন্তু হরোস্কোপ দেখে বোঝা যায়, এটা পাম, হাত, আচ্ছা হাত দেখে বোঝা যায়। ইভেন কোনো খারাপ যোগ আছে কিনা সেটা কিন্তু সংখ্যা তত্ত্ব বলে দেয়। আমি এটাই জিজ্ঞেস করছিলাম, সংখ্যা তত্ত্ব, 2 সংখ্যা হচ্ছে আর 8 সংখ্যা, এই কম্বিনেশন হলেও তো বীজযোগই হবে। 2 চন্দ্র আর 8 হচ্ছে শনি, একদম একদম একদম, এটা তো বীজযোগ হচ্ছে, একদম ডেফিনেটলি। ইভেন 8 সংখ্যা 1 সংখ্যা, সেটাও তো বীজযোগ হচ্ছে। 8 সংখ্যা শনি, 1 সংখ্যা হচ্ছে রবি, সেটাও তো বীজযোগ হচ্ছে। সুতরাং সংখ্যা তত্ত্বের উপর কোন ডেটে তোমার জন্ম হয়েছে, ধরো কারোর কিচ্ছু নেই, ডেট অফ বার্থ সে জানে না, টাইম অফ বার্থ জানে না, কিচ্ছু না, যে সময়টা আমার কাছে এসে বসছে সেই মুহূর্তটা, এটাকে মুহূর্ত জ্যোতিষ বলে, সেই মুহূর্তটাকে বিচার করে সেই মুহূর্তে কি কি গ্রহের প্রভাব সেই সময় আর্থে রয়েছে,
পৃথিবীর উপর সেই মুহূর্তটা কোন কোন গ্রহের প্রভাব রয়েছে এবং সেই প্রভাবটা নিয়ে সেই মানুষটার উপর কিন্তু ফলানো হচ্ছে, ফলিয়ে সেই ডেটটাকে ধরে বিচার হচ্ছে, করে সেটাকে বলা হয় মুহূর্ত জ্যোতিষ, যেটা ইট ইজ ভেরি টাফ। কিন্তু আমি একজনের ডেট অফ বার্থ জানি না, আমি একজনের টাইম জানি না, শুধু আগেকার দিনে যারা মানে আমাদের আগের বা তার আগের জেনারেশন যারা, তাদের তো ওগুলো ফিক্স ছিল না, তাদের তো কোনো ক্যালকুলেশন ছিল না। তখন আমরা মুহূর্ত জ্যোতিষ করব, তখন তার পাম দেখব। মুহূর্ত জ্যোতিষ অনেকেই বলে মুহূর্ত জ্যোতিষই করছেন, আমরা তো বুঝতে পারছি না। মানুষের পাম, হাতের রেখার সঙ্গে মুহূর্ত জ্যোতিষকে ট্যালি করা হয়, করে তারপরে প্রেডিকশন করে তারপরে তার প্রতিকার করা হয়, সবকিছুই হয়। আচ্ছা, ফোরহেডও রিড করা যায়? হ্যাঁ, ফোরহেড রিড হয়, পাম রিড হয়, সবকিছু। ইভেন আমরা চোখ দেখে, গ্রাফোলজি, হাতের লেখা, তোমার সই ঊর্ধ্বগামী না নিম্নগামী, সেটা ব্যাকা না তেরা, তুমি কিভাবে লিখছো সেটার উপর তোমার মূল মানসিকতা, তোমার জীবনের কতটা সাকসেস আছে সেটাও তোমার সই বলে দেবে। সেটাকে বলা হয় গ্রাফোলজি। সেটাও কিন্তু পার্ট অফ দ্য অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি হচ্ছে মেন ব্রাঞ্চ। গ্রাফোলজি, পামিস্ট্রি, নিউমেরোলজি, তারপরে ট্যারো কার্ড রিডার, তার একটা ছোট 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 শাখা প্রশাখা হচ্ছে এরা, কিন্তু অ্যাস্ট্রোলজিটা হচ্ছে কিন্তু মেন ব্রাঞ্চ। বাস্তুটাও কি এটার একটা পার্ট? দেখো, বাস্তু তো অবশ্যই, কারণ বাস্তুর উপর আমাদের জীবনের অনেকটাই ডিপেন্ড করে। দেখো, কারোর জন্মছক খুব ভালো থাকলেও আমি যে গৃহে বসবাস করছি সেই গৃহে বসবাস কিন্তু আমাদের জীবনের অনেক কিছু একদম প্রচন্ডভাবে এফেক্টিভ বাস্তু। কারণ বাস্তু যদি খারাপ হয়, তোমার অর্থনাশ, তোমার শরীর খারাপ, তোমার সম্পর্কর ক্ষতি। ইভেন একটা বাস্তু যদি ভালো না হয়, সেই গৃহে প্রবেশ করার পর অনেক কঠিন অসুখ বিসুখ আসতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে, কর্মহানি হতে পারে, পড়াশোনায় মন বসছে না, একাডেমিক কেরিয়ার ডাউন, কনসেন্ট্রেশন ইস্যু, অনেক ধরনের প্রবলেম হয়। সুতরাং আমাদের বাস্তুর সঙ্গে এই যে আমাদের যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো প্রচণ্ডভাবে কানেক্টেড, তো সেটা তো অবশ্যই দেখা দরকার। বাস্তু কিন্তু একটা আলাদা শাস্ত্র, মানে এটাও অ্যাস্ট্রোলজি, কিন্তু এটা একটা বিশাল পার্ট। আচ্ছা সোহিনীদি, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, তো ওখানে বাস্তু নিয়ে আপনি কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন? হ্যাঁ, ভেরি রিসেন্টলি আমি একটা বড় অ্যাওয়ার্ড পেলাম, যেটা মালয়েশিয়ায় হয়েছিল। এটা একটা মানে গ্লোবাল একটা প্রোগ্রাম হয়েছিল আর কি, গ্লোবাল ওয়াইজ, এবং সারা পৃথিবী থেকে বিভিন্ন অ্যাস্ট্রোলজার্সরা এসেছিলেন। তো এটা একটা খুব বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। এটা টোটালি একটা স্পিরিচুয়াল অ্যান্ড অ্যাস্ট্রোলজি কনক্লেভের উপর প্রোগ্রাম। সেখানে এশিয়ান স্পেসিফিক বাস্তু অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে আর কি। বাস্তু নিয়ে আমি রিসেন্টলি কিছু লেখালেখি সোশ্যাল মিডিয়াতে করছি, এবং কিছু ভালো ভালো লেখাও আমার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, বিভিন্ন ম্যাগাজিনে পোস্ট হচ্ছে, বিভিন্ন ম্যাগাজিনে আমি লিখছি। তো সেই সবের উপরেই একটা অ্যাওয়ার্ড পেয়েছি আর কি। যাই হোক, তোমাদের শুভেচ্ছা ভালোবাসা, যারা আপনারা আমার কাছে আসেন তাদের শুভেচ্ছা ভালোবাসা, আর তোমরা কন্টিনিউয়াস তোমাদের সাপোর্ট, তোমাদের সঙ্গে যাদের সঙ্গে এত বছর ধরে আমি কাজ করছি, প্রোগ্রাম করছি, সকলের সাপোর্ট, ওই সব মিলিয়ে চলছে আর কি। আচ্ছা দিদি, আমরা সবাই জানি বৃহস্পতিবারটা খুব শুভ, তো এই দিনে কি সব কাজ করা যায়? আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি শুভশ্রী। দেখো, একটা জিনিস বলি যে হ্যাঁ, বৃহস্পতি হচ্ছে লক্ষ্মীবার, কিন্তু আমরা আবার বৃহস্পতির বারবেলাও কোনো কাজ করি না। নাম্বার 2 হচ্ছে বৃহস্পতি একটা শুভ গ্রহ অবশ্যই, এবং বৃহস্পতিবার লক্ষ্মীবার, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো হয়, বৃহস্পতিবারে ভগবান নারায়ণের পুজো হয়। কিন্তু একটা জিনিস বলবো, যদি কারোর ইন্ডিভিজুয়াল হরোস্কোপে বৃহস্পতির পজিশন খারাপ থাকে, কারোর জন্মছকে বৃহস্পতি অষ্টম ভাবে, সপ্তম ভাবে মারক স্থানে রয়েছে এবং বক্রী অবস্থায় রয়েছে, বা তার মারক গ্রহ বৃহস্পতি, সেই ক্ষেত্রে কিন্তু তার বৃহস্পতিবারটা নাও ভালো যেতে পারে। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় যে বৃহস্পতি মানেই সেই দিনে যে কাজটাই করবে সেটাই আমার মানে যে সেই দিন আমার লক্ষ্মী লাভ হবে বা সেই দিন আমার ভালো যাবে, আমি যে কোনো অসপিসিয়াস কাজ ওই দিনে করতে পারবো, তা কিন্তু না। সেটার জন্য আমাকে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখতে হবে। একটা খুব প্রচলিত সংস্কার বলবো, মানে অনেকে না বৃহস্পতিবার দিনকে পেমেন্ট করতে চায় না, মানে ঘর থেকে টাকা বের করবো না, ঘর থেকে টাকা যাচ্ছে, হ্যাঁ পেমেন্ট করতে চায় না।
আমি বলবো যে দেখো সবকিছুই তো একটা সমস্যা, তাই না? হ্যাঁ একদমই, এটা একদমই না, কারণ লক্ষ্মীবারে তো আমি কিছু ভালো জিনিস কিনতেও পারি। আমার জীবনের কোনো কিছু ভালোর জন্য আমি লক্ষ্মীবারে সেটা ইউটিলাইজ করতেই পারি। কিন্তু অনেকে ভাবেন ঘর থেকে মা লক্ষ্মী চলে যাচ্ছেন, সুতরাং থাক, এটা আমরা শুক্রবার কিনি বা মানডেতে কিনি, ওয়েডনেসডেটা, এটা ধরো পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা বকেয়া টাকা দেওয়ার সময় অনেকে মনে করে যে লক্ষ্মীবারটা অন্তত সেই লক্ষ্মীকে সুন্দর করে সঞ্চয় করে রাখা, এটা ঠিক। কিছুটা হলেও তো এটা কুসংস্কার বটেই, কারণ আমার মনে হয় যে আমি খুব নিডি একজন পার্সন, তাকে আমি বৃহস্পতিবার দিন তার খুব অর্থ প্রয়োজন, ওই দিনটা দিলে তার হয়তো জীবনের একটা বিশাল জিনিস থেকে সে বেরিয়ে আসতে পারবে, তার উপকার হবে, বা তার পরিবারের কেউ খুব অসুস্থ, তো সেই দিন যদি টাকাটা দিই সেটা তার মানে আমি বৃহস্পতিবারে পুণ্য অর্জন করলাম। আমার জীবনের কোনো একটা দরকার, সেখানে আমি বৃহস্পতিবার যদি সেই জিনিসটা কিনি, আমার কিন্তু জীবনে আরও আমি মা লক্ষ্মীকে নিজের জীবনের সঙ্গে অ্যাড করতে পারলাম। সুতরাং আমাকে ভাবতে হবে যে আমি কি কাজের জন্য খরচাটা করছি। সবকিছুই কোনো কিছুই না মানে অন্ধবিশ্বাসে থাকাটা উচিত নয়, এইটা আমার সবথেকে ভালো লাগে, ধারণা থাকা উচিত না, কোনো কিছুতেই স্ট্রিক্ট থাকা উচিত না, সবকিছুই চিন্তা ভাবনা করে আমার মনে হয় কোনো সিদ্ধান্ত নিলে সেটা হয়তো সব মানুষের জন্যই ভালো হয়। এই আলোচনার মধ্যে আমার যেটা মনে হলো, দেখো 2025-এ আমরা কিছুটা সময় পার হয়ে এসেছি, কিন্তু কিছুটা সময় বাকিও আছে। তাহলে এখন যে অবস্থা, এই যেহেতু বিশ্বযোগ নিয়ে কথা হচ্ছিল, আমার তো জন্ম তারিখ 11 মানে 2, গত বছর ছিল শনির বছর, মানে ওটা পুরো বিশ্বযোগের বছর ছিল, এটা কিন্তু মঙ্গলের বছর। তো এই প্রত্যেকটা বছরের তো আলাদা করে প্রত্যেকটা রাশি অনুযায়ী একটা ইম্প্যাক্ট রয়েছে, যেমন নিউমারোলজিক্যালিও রয়েছে, আবার ধরো এক একজনের যা মানে কারো ধনু, কারো মকর, কারো কুম্ভ, কারো বৃশ্চিক, সেই অনুযায়ী একটা এফেক্ট রয়েছে। তাই এবার আমাদের গোটা পৃথিবীর ওপরে বা মূলত ভারতবর্ষের ওপরে যে কটা মাস পড়ে রয়েছে 2025-এর এফেক্টটা কি? কারণ এই প্রসঙ্গে বলছি যে দুর্গাপুজোর আগে পরে বলা হয় মরক হয়, দোলায় আসলে চলে গেলে একরকম হয়, নৌকোয় আসলে একরকম হয়, ঠিক সেই রকমই 2025 রক্তপাতের বছর, মহামারীর বছর, সেটাও শুনে এসেছি। তো অলরেডি অনেকটা হয়ে এসেছে। খারাপ ফেজটা কি কেটে গেছে না এখনও বাকি আছে? দেখো এখনো বাকি আছে, এটা তো মঙ্গলের বছর। আমি যখন প্রথম বছরটা শুরু হয় তখনই কিন্তু আমি বিভিন্ন আলোচনায় বলেছিলাম এই বছর খুব একটা ভালো যাবে না, এই বছর অনেক দেশের সঙ্গে অনেক দেশের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে, বিনা কারণে প্রচুর মানুষের মৃত্যু হবে এবং মানে কিছু খুব বড় বড় দুর্ঘটনা ঘটবে, এয়ারেও কিছু দুর্ঘটনা ঘটবে, যেটা অলরেডি ঘটেছে আমাদের মানে ইন্ডিয়াতেই এত বড় প্লেন ক্র্যাশ হলো, প্লাস বাইরেও হয়েছে। সুতরাং এই বছরটা মানে টিল ডিসেম্বর অবধি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এই অগ্নিসংযোগ, সাডেন ডেথ, অশান্তি, মারামারি, যুদ্ধ, হানাহানি এগুলো কিন্তু চলবেই। কারণ মঙ্গল কিন্তু রক্তপাত, মৃত্যু, সাডেন ডেথ, সাডেন অ্যাক্সিডেন্ট, এবং বহু মানুষের এই বছর কিন্তু সাডেন ডেথে মারা গেছে, এবং যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদেরও কিন্তু এই বছর অনেক বিপদ গেছে, প্রচুর বিপদ গেছে। ইভেন বৈবাহিক জীবনেও প্রচুর সমস্যা এই বছর মানুষকে ফেস করতে হচ্ছে। মঙ্গল তো ব্রহ্মচারী শক্তি, সেই সুতরাং দাম্পত্য সুখ বা সেই সম্পর্কের ক্ষেত্রে একটা এলিয়েনেশন, একটা মানসিক দূরত্ব হবে না। কারণ হয়তো যাদের মঙ্গল জন্মছকে খুব ভালো তাদের জন্য ঠিক আছে, বেঁচে গেল, বাট যাদের জন্মছকে মঙ্গল কিছুটা হলেও ড্যামেজ বা যারা মাঙ্গলিক, পিওরলি মাঙ্গলিক, তাদের কিন্তু এই বছর অনেক রকম সমস্যা ফেস করতে হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই বছর অনেক বিবাহ হচ্ছে, এই বছর দাম্পত্য সুখও থাকছে, তাদের কোনো না কোনোভাবে মঙ্গল একাদশ ভাবের সঙ্গে সংযোগ করেছে বা শুভ ঘরে অবস্থান করে আছে, শুভ নক্ষত্র যোগে আছে, শুভ গ্রহের দৃষ্টিযুক্ত হয়ে রয়েছে, তখন আবার তাদের ক্ষেত্রে ভালো। বা মঙ্গল হয়তো কারোর ভাগ্যের অধিপতি মঙ্গল, তিনি হয়তো একাদশ ভাবে আছে, মানে লাভের স্থানে রয়েছে, সেই ক্ষেত্রে বা পঞ্চম ভাবে রয়েছে, সেই সব ক্ষেত্রে কিন্তু আবার ভালো হয়েছে। যে সবাই যে মঙ্গলের বছর বলে সবাই যে সাফারার তাও না, তবে একটা মানে সারা আর্থের উপর তো একটা খুবই খারাপ ইয়ে, কারণ মঙ্গল মানে পৃথিবীর উপর মঙ্গলের এফেক্টটা খুব ভয়ঙ্কর ভাবে আছে। এই যুদ্ধ, হানাহানি, বিমান দুর্ঘটনা, রক্তপাত, মৃত্যু, সাডেন ডেথ, হার্টের প্রবলেম, সেগুলো তো চলবে। সোহিনীদি, তাহলে এবছর তো আপনার কাছে সবাইকেই একবার দেখানো উচিত।
হ্যাঁ, আমি তো বলবো যে আমার কাছে বলে না, যারা অ্যাস্ট্রোলজার্সরা আছেন, যারা প্রকৃত জ্যোতিষী, সত্যি সাবজেক্টটা সঠিকভাবে গণনা করতে জানেন, সেরকম সবার সঙ্গে মানে এই বছরের শুরুতে তো অবশ্যই বহু মানুষই এসছেন, সবার কাছেই গেছেন, মানে প্রত্যেকটাই ভালো অ্যাস্ট্রোলজারের কাছেই গেছেন যে এই বছরটা কেমন যাবে, এবং আমার কাছেও যারা এসছেন তাদেরকেও আমি যতটা পেরেছি, কারণ আমার মনে হয় বছরের শুরুতেই যখন কেউ আসে, আমি যদি দেখি, দেখো একটা জিনিস এটাও যে চন্দ্রের বছর, তার মানে এই বছরটা তো খুব ভালো, মানে সব কিছু শস্য শ্যামলা, শান্তি, সব কিছু লাভ, রোম্যান্স, এভরিথিং থাকবে। শুক্রের বছর, তার মানে খুব ভালো, সেটাও না, কারণ যদি কারোর ইন্ডিভিজুয়াল হরোস্কোপে সেই গ্রহ ড্যামেজ থাকে তখন সেই বছরটা তার ভালো নাও যেতে পারে। তবে হ্যাঁ, মানে সমস্তভাবে একটা যে এফেক্ট আসে, সেই এফেক্টটা হয়তো অনেকটা কম, কারণ মঙ্গল অনেকটা হার্স প্ল্যানেট, অনেকটা কঠিন, শনি কঠিন, রাহু যথেষ্ট কঠিন, আবার সেই জায়গায় তুমি যদি দেখো চন্দ্র অনেকটা সফট, শুক্র অনেকটা সফট, বৃহস্পতি অনেকটা সফট, বুধেরই এটাও কিন্তু অনেকটা সফট, কারণ বুধও কিন্তু সেই হার্স ব্যাপারটা নেই। সুতরাং নিউমেরোলজিক্যালি প্রত্যেকটা বছরই একটা পৃথিবীর উপর এফেক্ট, পৃথিবীতে বসবাসকারী সমস্ত জীবের উপর এফেক্ট। আমরা হচ্ছে মানুষ, তো আমাদের জীবনযাত্রার উপর দিয়ে তো একটা এফেক্ট থাকছে। তো সেইগুলো যদি প্রথমেই কেউ আসেন এবং কেউ বছরের শুরুতে যদি জানতে চান তার পুরো বছরটা কেমন যাবে, কোনো বিপদ আছে না ভালো আছে, সেগুলোর সম্বন্ধে যদি একটা গাইডলাইন নিয়ে নেয়, আমার মনে হয় সেটা খুব ভালো হয় যদি বছরের শুরুতে কেউ আসে, বা যে বছরটা শেষ হচ্ছে, যে বছরটা শুরু হচ্ছে, মানে বছরটা শুরু হওয়ার 1-2 মাস আগে যদি কেউ আসে, এসে নেক্সট ইয়ার মানে আপকামিং ইয়ার সেইটা সম্বন্ধে যদি একটা মানে প্রেডিকশন নিয়ে নিল, একটা গাইডেন্স নিয়ে নিল, বা একটা যদি কোনো কিছু খারাপ থাকে তার একটা প্রতিকার করিয়ে নিল, তাহলে সেই বছরটা সে অনেকটাই ব্যালেন্স থাকবে। আচ্ছা সোহিনী দি, আমার ডেট অফ বার্থ হচ্ছে 8 সেপ্টেম্বর, তো যদি আপনি একটু কিছু গাইড করেন। হ্যাঁ, 8-এর সঙ্গে 9 তো একটা রিলেশনশিপ, অ্যান্টি রিলেশনশিপ, আর এই বছরটা তোমার মধ্যে অনেকটাই ডিপ্রেশন, অনেকটাই ফ্রাস্ট্রেশন, এবং প্রত্যেকটা কাজেই কিছু না কিছু অবস্ট্রাকশন, কিছু না কিছু বাধা, যেগুলো হওয়া কাজ মনে করছো তুমি শুভশ্রী যে হ্যাঁ এটা আজকে হয়ে যাবে, সেটা হয়তো হলো কিন্তু দেরিতে হওয়া। পরিবারের কারোর থেকে হয়তো তুমি আশা করছো যে খুব গুড বিহেভিয়ার পাবে, হয়তো তার থেকে তুমি একটা অদ্ভুত বিহেভিয়ার পেলে বা অদ্ভুত আচরণ তার দেখলে, যেটা হয়তো তোমার আনএক্সপেক্টেড, তুমি মানে বিলিভ করনি, বা তুমি হয়তো সেটা কখনো ভাবতেও পারোনি। এইরকম কিছুর মধ্যে দিয়ে তোমার এই বছরটা কিন্তু কাটবে। আশা করি তুমি এগুলো ফেস করছো। বছরের থেকে বেটার ছিল ইন আ ওয়ে, হয়তো কিছুটা ভালো ছিল, গত বছরটা যেহেতু শনির বছরই ছিল, অনেকটা মানুষ ভালো ছিল, তবে এই বছরও কিন্তু কিছুটা হলেও ফেস করছে। বাট এই বছরটা ও অনেক কিছু নতুন ইনোভেটিভ চিন্তা ভাবনা করছে, এবং হয়তো ওর জন্মছকে কোথাও মঙ্গল একটু হলেও মঙ্গল ওর বেনিফিট, যে কারণের জন্য এই বছরটা ওকে অনেক কিছু নতুনভাবে শুরু করার, কিছু জিনিস এক্সপ্যানশন করার, কিছু জিনিস স্টার্ট আপ করার চিন্তা ভাবনা ওর মধ্যে এসছে। এই বছরটা ওর জন্য ধরে নিতে পারো মিশ্রই, হ্যাঁ মিশ্র ফল দিচ্ছে এই বছরটা, নট সো ব্যাড নট সো গুড। এটাই। এই অনুষ্ঠানে আসার জন্য শুভশ্রী অনেক ধন্যবাদ, এবং আমাদের পক্ষ থেকে এবং সৈনিদির পক্ষ থেকে রয়েছে একটা টোকেন অফ লাভ, একটা উপহার। আপনাদেরকেও অনেক ধন্যবাদ সোহিনীদি, আমাকে এত একটা গাইড করার জন্য, আমি যাতে সামনের দিনগুলো একটু ভালোভাবে কাটাতে পারি, আমি কিভাবে চলবো আমি বুঝতে পারি। ডেফিনেটলি আমার কাছে প্রত্যেকটা মানুষের জীবন প্রচণ্ড মূল্যবান, এবং যারা আপনারা আমার কাছে আসেন তারা তো জানেনই, আর যারা আসতেও চাইছেন আমি চেষ্টা করব আমার বেস্টটা দিতে আপনাদের সকলকেই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, এবং তুমিও খুব খুব ভালো থাকো। খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে। দর্শকদের আরেকবার মনে করিয়ে দিই, আপনারা জানেন তাও আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে কলকাতায় যদি চেম্বারে পৌঁছতে চান তাহলে 25-এর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়, দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন এবং দেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে উনি চেম্বার করেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হয় মেল করতে হবে অথবা এই নাম্বারে আপনাদের ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর যারা এমন ডিস্টেন্সে রয়েছেন যে অনলাইন কনসালটেশন ছাড়া আর কোনো উপায় নেই, তাদের জন্য সেই ব্যবস্থা
রয়েছে, কিন্তু এই নাম্বারে বা মেলে যোগাযোগ করে তবেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আজকের মতন সময় শেষ। আমাদের তো কথা গল্প আলোচনা শেষ হতে চায় না, কিন্তু উপায় নেই, ঘড়ির কাঁটা বলছে আজকে যাওয়ার সময় হয়ে গেছে। আগামী দিন আপনাদের সঙ্গে এই সময়, এই চ্যানেলে, এই অনুষ্ঠানে আবার দেখা হবে। ভালো থাকবেন।